আজকে আমরা যেটা পড়ব সেটা হইল প্ল্যানিং অ্যান্ড ডিজাইন কনসিডারেশন। মানে আমি ওয়াটার সাপ্লাই সিস্টেমটা কোনো একটা এরিয়ার জন্য, কোনো একটা সার্টেন লোকেশনের জন্য ইমপ্লিমেন্ট করতে চাই। তার জন্য আমাদের প্রথমে কি করতে হবে, প্ল্যান করতে হবে, এবং সেই প্ল্যানের উপর বেস করে ইঞ্জিনিয়ারিং নলেজ কাজে লাগায় আমাদের ডিজাইন করতে হবে। তো ওই প্ল্যানিং অ্যান্ড ডিজাইনিং এর ক্ষেত্রে কি কি জিনিস আমাদের মাথায় রাখতে হবে? ওকে, তো এখানে মুখ্য যে বিষয়টা হইলো, এখানে প্ল্যানিং অ্যান্ড কনস্ট্রাকশন বা প্ল্যানিং অ্যান্ড ডিজাইন কোন লোকেশনের জন্য বা কি রকম ইকোনমিক স্ট্যাটাসের কান্ট্রির জন্য বা কি রকম সোসাইটির জন্য করছি সেটা একটু খেয়াল রাখো। দ্য জেনারেল কনসিডারেশনস for planning and design of low-cost water supply scheme in developing countries. Developing countries মানে কি, আমাদের মতো তৃতীয় বিশ্বের দেশগুলো বা দ্বিতীয় বিশ্বের দেশগুলো যারা এখনো ডেভেলপড হয় না, ইকোনমিক্যালি অতটা ওরা সলভেন্ট না, যেখানে দারিদ্রের সীমা এখনো জিরোতে যায় নাই। দ্যাটস ওয়াই এখানে লো কস্ট, কম খরচে ওয়াটার সাপ্লাই পৌঁছায় দেওয়ার জন্য এবং ডেভেলপিং কান্ট্রিজে প্ল্যানিং ফেজে বা ডিজাইন ফেজে কি কি কনসিডারেশন নিতে হবে সেটার একটা চেকলিস্ট দেওয়া আছে। তো এখানে কি বলতেছে, দ্য কোয়ালিটি অফ দ্য ওয়াটার সাপ্লাইড শুড নট ডিটোরিয়েট বিলো সার্টেন অ্যাকসেপ্টেবল লিমিট। তো এই ওয়াটার প্যারামিটার যেগুলো আছে, ওয়াটার কোয়ালিটি যে স্ট্যান্ডার্ড বা প্যারামিটার আছে, পিএইচ, কালার, টার্বিডিটি, অ্যাসিডিটি, তারপরে হলো অ্যালকালিনিটি, তারপর হলো প্যাথোজেন, বিওডি, সিওডি, এই যে প্যারামিটারগুলো আছে, এই প্যারামিটারের জন্য ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন কিছু গাইডলাইন দিছে, আর বিভিন্ন দেশ নিজেদের জন্য একটা গাইডলাইন তৈরি করে রাখছে। তো আমি এই সাপ্লাই ওয়াটারটা অবশ্যই এই গাইডলাইনের ওয়াটার প্যারামিটার, প্রতিটা প্যারামিটারের গাইডলাইন থেকে, যাতে যে পানিটা আমি সাপ্লাই করবো সে পানির কোয়ালিটি অবশ্যই যাতে খারাপ না হয়, তার তুলনায় কম না হয়। যে পিএইচ বলে দিয়েছে 6.5 থেকে 8.5, তাহলে আমি যে ওয়াটারটা সাপ্লাই করবো তার পিএইচ অবশ্যই 6.5 থেকে 8.5 এর মধ্যে থাকতে হবে। এরপর হলো ওয়াটার ইজ অ্যাডিকুয়েট কোয়ান্টিটি শুড বি প্রোভাইডেড অ্যাট অল টাইম অ্যাট অল কনভেনিয়েন্স লোকেশন। কথাটা হয়ে গেল, আমাকে যে পানিটা আমি দিব সেটা অ্যাডিকুয়েট কোয়ান্টিটি, মানে যারা পানিটা পাবে, যাদের জন্য আমি সাপ্লাই লাইন বানাচ্ছি, তারা যাতে তাদের প্রয়োজন অনুযায়ী, সব প্রয়োজন অনুযায়ী যে পানি দরকার সেই পানিটা পায় সবটা সময়। এমন না যে সকালবেলা শুধু পাবে আর সারাদিন পাবে না, সবটা সময় এবং কনভেনিয়েন্ট লোকেশনে, মানে তাদের সবচেয়ে কাছাকাছি রিচে না, এমন না যে তার কমিউনিটিতে একটা পানির সোর্স দিয়ে, পানির একটা আউটলেট পয়েন্ট দিয়ে দিলা, তাদেরকে ওখান থেকে কালেক্ট করতে হবে। তাদের কনভিনিয়েন্ট যদি হয় তাদের বাড়ি বাড়ি, তাহলে তাদের কনভিনিয়েন্ট ওয়েতে তাদের বাড়ি বাড়ি ওয়াটার পয়েন্ট পৌঁছায় দিতে হবে। এরপর হলো ইন দ্য সিলেকশন অফ দ্য সোর্স, ট্রেডিশনাল সোর্সেস শুড বি গিভেন কনসিডারেশন ফর ডেভেলপমেন্ট অফ ওয়াটার সাপ্লাই সিস্টেম। ট্রেডিশনাল সোর্স বলতে বোঝাচ্ছে তুমি যে লোকেশন বা কমিউনিটিতে ওয়াটার সাপ্লাই সিস্টেম ইমপ্লিমেন্ট করতে যাচ্ছে, ডিজাইন করতে যাচ্ছে, সেখানে এই মুহূর্তে কেমন সোর্স আছে। ধরো গ্রাম অঞ্চলে আমাদের কি আছে, টিউবওয়েল ওয়াটার সোর্স আছে। তো আমাদের চিন্তা করতে হবে ওয়াটার সাপ্লাইটা টিউবওয়েল বেসড বা ডিপ টিউবওয়েল বেসড, গ্রাউন্ড ওয়াটার বেসড করে দিতে হবে, কারণ সেখানকার লোকরা সহজে সেটা ব্যবহার করতে পারবে। এখন গ্রাম অঞ্চলে যদি, আরবান এরিয়া, রুরাল এরিয়াতে তুমি যদি বলো না আমি পাইপ ওয়াটার নেটওয়ার্ক দিব, আমি ট্রিটমেন্ট প্ল্যান্টের মাধ্যমে সারফেস ওয়াটার ওদেরকে দিব, তাহলে এটা ফিজিবল হবে না। তো ট্রেডিশনাল সোর্সগুলোকে আগে দিতে হবে। যদি ট্রেডিশনাল সোর্সগুলো ফেল করে, তখন কিনা আমরা অন্য সোর্সের কথা চিন্তা করতে পারবো। Construction, operation, maintenance and repair should be within the competence of local technical staff. The available skill in the local community shall be utilized and improved if required. কথা হইলো, তুমি এমন একটা সিস্টেম বানাবা যে সিস্টেমটা বানাইতে, সেটাকে সচল রাখতে এবং তার মেইনটেনেন্স করতে, তার দেখভাল করতে বা তার নষ্ট হয়ে গেলে সেটাকে রিপেয়ার করতে লোকাল জনবলি যাতে সেটা করতে পারে, লোকাল টেকনিশিয়ান। এর জন্য যদি ধরো তোমাকে একটা ট্রিটমেন্ট প্ল্যান্টের জন্য একটা দিলে, ট্রিটমেন্ট ইউনিট দিল, সে ট্রিটমেন্ট ইউনিট করার জন্য দেশের বাইরে থেকে হয়তো বা লোক আনতে হচ্ছে, সেটা কনস্ট্রাক্ট করা, অপারেট করা, বা নষ্ট হয়ে গেলে তাদের সহায়তা নিতে হচ্ছে, তাহলে কিন্তু হবে না। তাহলে এটা কিন্তু কস্ট অপটিমাইজ হলো না। লোকাল লোক তাদের নলেজ যতটুকু, সেই নলেজের উপর ডিপেন্ড করে যাতে তোমার সিস্টেমটা মেইনটেইন থাকে, এইভাবে তোমাকে সিস্টেম মানে করতে হবে। যেমন গ্রাম অঞ্চলে দেখো টিউবওয়েলের অনেক ছোটখাটো মিস্ত্রি আছে, তারা কিন্তু নিজেরাই টিউবওয়েল সারাই করে দিতে পারে, ঠিক আছে। সেই জায়গায় এখন তুমি যদি সব বাড়িতে বলো তোমাদের ইলেকট্রিক্যাল সাবমার্সিবল পাম্প দিতে হবে,
তাহলে কিন্তু এই সাবমার্সিবল পাম্প ঠিক করা, রিপেয়ার, মেইনটেইন করা কিন্তু কস্টলি হয়ে যায়। এবং সাথে সাথে কোনো একটা টেকনোলজি আসলে লোকাল যারা আছে স্কিল, যারা কিনা এইসব কাজ টাজ করে, তাদেরকে স্কিল ডেভেলপ করে দিতে হবে বা ইমপ্রুভ করে দিতে হবে যদি দরকার পড়ে, যে তোমার আমি নতুন জিনিস আনলাম, তোমাকে শিখাই দিচ্ছে এটা সমস্যা হলে, নষ্ট হলে কিভাবে করতে পারবা। তাহলে কি লোকাল কমিউনিটি, লোকাল স্টাফ, লোকাল স্কিল দিয়ে আমরা এটাকে মেইনটেইন রাখতে পারবো। এরপর হলো দ্য ইকুইপমেন্ট ইউজ শ্যাল বি হার্ডি, রিলায়েবল অ্যান্ড প্রিফারেবলি অ্যাভেলেবল লোকালি অ্যান্ড দ্য ইউজ অফ ইকুইপমেন্ট শুড বি মিনিমাইজ। তো কথা হলো সিস্টেমটাকে সবার আগে চিন্তা করতে হবে যত কম ইকুইপমেন্ট ব্যবহার করা যায়, যত কম ইকুইপমেন্ট ব্যবহার করে আমি সিস্টেমটাকে ডিজাইন করতে পারি, এবং যে ম্যাটেরিয়ালগুলো দেবো সেগুলো হার্ডি, রিলায়েবল, অ্যাভেলেবল লোকালি, মানে তোমাকে হার্ডি রিলায়েবল ম্যাটেরিয়াল দিতে হবে যাতে সহজে সেগুলো নষ্ট না হয়, আর যদি নষ্ট হয় সেগুলো যেন লোকালি পাওয়া যায়। ঠিক না? তোমরা দেখবা গ্রাম অঞ্চলে বা শহর অঞ্চলে যারা টিউবওয়েল ব্যবহার করতেছে তারা কিন্তু ছোটখাটো ওই মানে যে চেক ভালভটা নষ্ট হয়ে গেলে সেটা সহজেই কিনে এনে লাগাই দিতে পারছে। আবার যদি তুমি একটু আরবান এরিয়াতে চলে আসো, সেখানে যে মোটর মেকানিক যেগুলো আছে তারা কিন্তু তোমাদের পাম্পগুলোকে সহজে সারাই করে দিতে পারছে, বা তোমার বাড়িতে প্লাম্বিং সিস্টেম, যেটা পাইপ ওয়াটার নেটওয়ার্ক, প্লাম্বিং সিস্টেমের পাইপটা যদি চেঞ্জ করতে হয় লোকাল ম্যাটেরিয়াল দিয়ে লোকাল লোকই চেঞ্জ করে দিতে পারতেছে। তো এইগুলো মাথায় রাখতে হবে যাতে করা যায়, আমাদের বাইরের উপর ডিপেন্ডেন্সি যাতে কম থাকে। আমার কথা বুঝতে পারতেছো তোমরা? আচ্ছা, এই জিনিসগুলো কিন্তু তোমাদের এক্সপ্লেন করতে জানতে হবে এবং এক্সপ্লেন করতে পারতে হবে। জাস্ট এক লাইন লিখলে হবে না, এই লাইনটা কি বোঝাচ্ছে সেটা তোমাকে এক্সপ্লেন করতে হবে। এরপর দ্য ইউজ অফ পাম্পিং ইন কেমিক্যাল শুড বি মিনিমাম, কারণ ট্রিটমেন্ট প্রসেসের জন্য কিছু কেমিক্যাল দরকার পড়ে অনেক সময়। তো এমন ট্রিটমেন্ট, এমন সাপ্লাই সিস্টেম আনবো না যাতে সোর্সটা সিলেক্ট করবো না যাতে আমার ট্রিটমেন্টের জন্য বেশি কেমিক্যাল লাগে, এক্সটেন্সিভ কেমিক্যাল লাগে। বেশি কেমিক্যাল লাগবে, লোকজন ভাববে টাকা দিয়ে এত কেমিক্যাল কিনে সে পানি নেওয়ার কি দরকার, ওর চেয়ে আনহেলদি পানি তারা নিবে। এরপর পাম্পিং, তো ওয়াটার সাপ্লাই পাইপলাইন যদি থাকে এমন গ্রেডিয়েন্টে রাখতে হবে যাতে পাম্পিং এর প্রয়োজন কম হয়, বা এমন সোর্স থেকে কালেক্ট করতে হবে যেখানে পাম্পিং এর প্রয়োজনটা কম হয়। এরপর হলো the system should be planned together with the community to enable adaptation of local condition, needs and performance preference and to take advantage of local skill and knowledge। এটা কথা হলো তুমি সিস্টেম বানানোর আগে ওই লোকালিটিতে যাবা, তাদের সাথে কথা বলবা, বলবে ভাই আপনাদের কি দরকার, কি হইলে আপনাদের ভালো হয়। ওরা বলবো আমি তো ভালো পানি হইলে ভালো হয়, বিশুদ্ধ পানি পাইলে ভালো হয়। তারপরে বলতে পারো যে আসলে কোথায় থেকে পানি পাইলে ভালো হয়। ওরা হয়তো বলতে পারে আমাদের তো টিউবওয়েল নাই, ডিপ টিউবওয়েল নাই, টিউবওয়েল টাইপের কিছু দিলে আমরা এটা ঠিকঠাক রাখতে পারবো, নিজেরাও নিয়ন্ত্রণ করতে পারবো, পানিও পাবো, তখন তাহলে তাদের তেমন সাপ্লাই দেওয়া যাবে। অন্য জায়গায় বলতেছে আমরা পাইপ নেটওয়ার্ক চাই, পাইপ নেটওয়ার্ক হলে আমাদের টিউবওয়েলের জন্য জায়গার নষ্ট হবে না, আর এই পাইপ টাইপ আমরা ঠিক করতে পারি। তো লোকাল কন্ডিশন যারা ব্যবহার করবে তাদের সাথে কথা বলে তাদের চাহিদাকে পার্টিসিপেটরি, যেটাকে বলা হয় পার্টিসিপেটরি অ্যাপ্রোচ, যাদের জন্য বানাচ্ছি তাদের কথা চিন্তা করে আমাদের সিস্টেম ডিজাইন করতে হবে। ঠিক না? তো যারা যে জিনিসটাতে অভ্যস্ত, নতুন একটা জিনিস দিলে তাদের অ্যাডাপ্ট করতে সমস্যা হবে। যেমন বাংলাদেশে অনেক বড় বড় ধরো প্রজেক্ট আসে, যে প্রজেক্টগুলোকে মনে করি উচ্চবিলাসী, বিদেশে হাই টেকনোলজি নিয়ে আসায়, কিন্তু লোকজন কিন্তু ওইটা মেনটেন করতে পারে না, লোকজন ওইটাতে অভ্যস্তও হতে পারে না। তখন ওই জিনিসগুলো এসে ইনিশিয়াল কস্টিং যেটাই আসে সেটা টাকাটাই নষ্ট হয়ে যায়, কিন্তু ওখান থেকে মানুষ সুফল পায় না। আরেকটা ইম্পর্টেন্ট জিনিস হলো আমাদের দেশে এখনো ফ্যামিলি মেইনটেনেন্সের দায়িত্ব থাকে মেয়েদের, ঠিক না? কুইন অফ দ্য হাউস। তো তাদের দায়িত্ব, এখন তারাই মোটামুটি হাউস হোল্ড ওয়ার্ক গুলোকে মনিটর করে এবং মেনটেন করে, কাজ করে। তো তাদের কনভেনিয়েন্ট কোনো টেকনোলজি আনতে হবে। সো তাদের সঙ্গে ভালোভাবে কনসাল্ট করতে হবে যে তাদের আন্ডারস্ট্যান্ডিংটা কি, তাদের নিডটা কি, এবং তাদের ইনভলভ করতে হবে এই ম্যানেজমেন্ট, যে ওয়াটার সাপ্লাই সিস্টেমটা আছে সেটাকে অ্যাডাপ্ট করা, তাদের চাহিদা অনুযায়ী সিস্টেম ডেভেলপ করা এবং তাদেরকে ট্রেন আপ করা যাতে এটা তারাই কি করতে পারে, ফাংশনাল রাখতে পারে এবং তাদের ইন্টারেস্ট করা। এরপর হলো an appropriate in built-in system should be made to monitor the performance of a treatment system। এখন একটা ট্রিটমেন্ট সিস্টেমটা ওয়ার্কেবল আছে কিনা সেটাতে তার পারফরমেন্স টাইম টু টাইম মনিটর করতে হয়, যে আসলে আমি যে ফিল্টার বসায় দিলাম বা আমি যে পাইপলাইনটা বসায় দিলাম, সে যে চাহিদা, যে অবজেক্টিভ নিয়ে বসাইছি সেটা সে সার্ভ করছে কিনা। তো ট্রেডিশনালি লোকজন বলতে পারে যাতে যে এই পানিটা আমি ভালো পাচ্ছি, ভালো পাচ্ছি না, সাপ্লাইটা ওকে আছে, সাপ্লাইটা ওকে নাই, এটা যেন তারা বলতে পারে এবং তারা যাতে ডিটেক্ট করতে পারে। এর জন্য আমাদের হাইলি সফিস্টিকেটেড জিনিসপাতি যাতে না লাগে, দেশের বাইরে থেকে ম্যাটেরিয়াল যাতে কম আনা লাগে। এখন
এবং কারণ আমি যতই সাপ্লাই সিস্টেম ডেভেলপ করি সেখানে কিন্তু কিছু কন্টামিনেশন হবে, ডিটোরিয়েশন হবে। মানে তুমি পাইপলাইন দিলা, পাইপলাইনের মধ্যে তো হয়তো বা পানি দিচ্ছ তুমি সোর্স থেকে ভালো, কিন্তু পাইপলাইনের মধ্যে লিকেজ থাকতে পারে, পাইপলাইনের মধ্যে ব্রেকডাউন থাকতে পারে, যার কারণে বাইরে থেকে ময়লা পাইপলাইনে ঢুকতেছে, ওয়াটার সাপ্লাই পাইপলাইনের মধ্যে, আর তুমি যে পরে পানির মধ্যে ময়লা পাচ্ছ, ঠিক না? তো এই কথা বলতে হবে কি, যাতে লোকালি এই ডিটোরিয়েশনটা খুব দ্রুত সারাই করা যায়। মানে পাইপলাইনে বলো, সাপ্লাই সিস্টেমে বলে, টিউবওয়েলে বলো, বা অন্য কোনো মেথড বলো, সব জায়গায় যদি ওয়াটার কোয়ালিটি নষ্ট হতে ধরে, খারাপ হতে ধরে, ঠিক সেই সময়ই যাতে খুব দ্রুত সেটাকে সারাই করে নেওয়া যায়। সাথে সাথে আরেকটা কথা, সাস্টেইনেবিলিটি, এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিং এর সাথে সাস্টেইনেবিলিটি, আর এটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। তুমি যে সিস্টেম করবে সেই সিস্টেমকে সাস্টেইন করতে হবে, সেই সিস্টেমকে টিকে যাইতে হবে, সেই সিস্টেমকে একটা সার্টেন পিরিয়ড পর্যন্ত থাকতে হবে। ধরো বলতেছে আমি এই পাইপলাইনটা 20 বছর বা 30 বছরের জন্য বসায় দিলাম, এই 20 থেকে 30 বছরকে কিন্তু তার অ্যাডিকুয়েট কোয়ালিটি, অ্যাডিকুয়েট কোয়ান্টিটিতে কনজিউমারের কাছে ওয়াটার সাপ্লাই মেইনটেইন রাখতে হবে। এখন সে যদি না পারে, তাহলে এই সিস্টেম ডিজাইন করা, কনস্ট্রাক্ট করাটা হলো ফেল করে যাবে। তো এই সাস্টেনেবিলিটিটা ডেভেলপ করতেছে যারা পার্টিসিপেট করতেছে, যারা এর সুফল পাচ্ছে, তাদের মানে কি কন্ট্রিবিউটেশন, সরি, তারা কিভাবে কন্ট্রিবিউট করতেছে ওই সিস্টেম ফাংশনাল রাখার জন্য, তারা কিভাবে ব্যবহার করতেছে, সাথে সাথে কিছু এজেন্সি ডেভেলপ করে দিতে হবে যারা কিনা এর ডিরেক্ট মনিটরিং করবে। যেমন ঢাকা শহরে ওয়াটার সাপ্লাইয়ের জন্য ওয়াসা আছে, তো ওয়াসা এটা ডিজাইন, কনস্ট্রাকশন, মেইনটেনেন্স, তারপরে রিপেয়ারমেন্ট সবকিছু এরা করতেছে, যার মাধ্যমে সে পাইপলাইনগুলোকে সাস্টেইনেবল রাখছে। তো ঠিক আছে, এইগুলো হলো জেনারেলি প্ল্যানিং বা ডিজাইনিং এর জন্য, লো কস্ট ওয়াটার সাপ্লাই স্কিমের জন্য আমাদের মাথায় রেখে ডিজাইন গুলো করতে হবে। আমি কি বুঝাইতে পারছি তোমাদের? বুঝছো? জি স্যার। আচ্ছা, এখন আমরা কি করব, এর সঙ্গে আমরা যে জিনিসটা দেখব সেটা হলো একটা মিউনিসিপাল এরিয়া বা আরবান এরিয়াতে ওয়াটার সাপ্লাই সিস্টেম যদি করতে চাই, সেক্ষেত্রে আমাদের কি কি করণীয় আছে বা আমাদের কাজটা কি হবে। ওটা মুজিবুর রহমান স্যারের বই থেকে দেখালাম, এবার দেখাবো এম এ আজিজ স্যারের বই থেকে। এম এ আজিজ স্যারের বই থেকে একটা অংশ আছে, প্ল্যানিং অফ এ মিউনিসিপাল ওয়াটার সাপ্লাই সিস্টেম। এখন মিউনিসিপাল বলতে বোঝাচ্ছে আরবান এরিয়াতে একটা রেগুলেটেড এরিয়া, পৌরসভা বলতে পারো, সিটি কর্পোরেশন বলতে পারো, এই রেগুলেটেড এরিয়াতে প্ল্যান্ড একটা মিউনিসিপাল ওয়াটার সাপ্লাই সিস্টেম। এখানে মিউনিসিপাল ওয়াটার সাপ্লাই সিস্টেম বলতে প্রিলিমিনারি তুমি ধরে নেবে একটা পাইপ ওয়াটার সাপ্লাই সিস্টেম। মিউনিসিপাল এরিয়াতে প্ল্যানিং এর সময় কি কি জিনিস মাথায় রাখা হয়? প্রথম রাখা হয় এস্টিমেশন বা এস্টিমেট দ্য ফিউচার পপুলেশন। মানে তুমি যে পাইপটা বসাবা, জনসংখ্যা তো ওই এরিয়ার সেম থাকবে না, তাই না? সময়ের সাথে সাথে জনসংখ্যা বাড়বে, কোথাও কমেও। কিন্তু জেনারেলি আমাদের দেশের মতো দেশে যেখানে এখানে পপুলেশন তো সময়ের সঙ্গে সঙ্গে বাড়ে। তো ধরতেছে এই পাইপলাইনটা আমি বসাবো, তাহলে আগামী 20 বছর এই পাইপলাইনটা আমাকে সার্ভিস দিবে, বা 30 বছর পাইপলাইনটা সার্ভিস দিবে। তাহলে আমাকে মনে রাখতে হবে আমার আজ থেকে 30 বছর পর যে পপুলেশন হবে তাদের ওয়াটার ডিমান্ড যাতে এই পাইপটা ফুলফিল করতে পারে। বুঝাতে পারছি আমি তোমাদের? জি স্যার। আচ্ছা, তো এই জন্য প্রথমেই পপুলেশন এস্টিমেট করতে হবে, ডিজাইন পিরিয়ড, এই বিষয়ে আমি পরে কথা বলবো, কিন্তু প্রথমে বলতেছি ফিউচার পপুলেশন প্রেডিক্ট করতে হবে। তারপর বর্তমানে কতটুকু পানি লাগে, বর্তমানে কতটুকু পানি প্রয়োজন, আর ভবিষ্যতে কতটুকু পানি প্রয়োজন সেটা বের করে নিতে হবে। ঠিক আছে, এইটা হলো ম্যাথমেটিক্যালি তোমাদের করে নিতে হবে। স্যার একটা কোশ্চেন ছিল এই 1 নম্বর পয়েন্ট সাপেক্ষে। হ্যাঁ বলো। স্যার এটা যেটা বলতেছে যে এস্টিমেট অফ দ্য ফিউচার পপুলেশন অফ দ্য কমিউনিটি, মানে কি যে কোন একটা স্ট্যান্ডার্ড চার্ট বা এরকম কোনো কিছু আছে না নাকি? না যে না 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 না, আমি বলি এই বিষয়টা হয়ে গেল কমিউনিটি বলতে বুঝতে হবে তুমি যে এরিয়ার জন্য ওয়াটার সাপ্লাই সিস্টেমটা দিবা, তাই না? যে পাইপলাইনের যে এরিয়ার জন্য। আমার প্রশ্নটা হচ্ছে ফিউচারের আমি পপুলেশন। বলি ফিউচার বলি, তোমার ওটা না, কথা হলো কোন কমিউনিটির জন্য তুমি প্রথমে চিন্তা করতে হবে কোন এরিয়ার জন্য তুমি ওয়াটার সাপ্লাই সিস্টেম করবা, সেটা পাইপ হোক সাপ্লাই হোক। সেই কমিউনিটির বর্তমানে পপুলেশন কত এবং ভবিষ্যতে পপুলেশন কত, এটা তোমাকে বের করতে হবে। ঠিক আছে, এখন তুমি বলতেছো স্যার পপুলেশন ভবিষ্যতে কত হবে, এটার কি কোনো চার্ট টার্ট আছে? না, এটার অনেকগুলো মেথড আছে, যেই মেথডগুলোর মাধ্যমে তুমি ফিউচার পপুলেশন প্রেডিক্ট করতে পারো। বাংলাদেশের পপুলেশন গ্রোথ রেট 1.37%, বুঝছো? অন্য দেশের পপুলেশন গ্রোথ রেট আরো কম হইতে পারে। ঢাকা শহরে যে হারে জনসংখ্যা বাড়ে, গ্রাম অঞ্চলে তো সে হারে জনসংখ্যা বাড়ে না, তাই না?
সো এখানে কোনো চার্ট করা নাই, টেবল করা নাই, এখানে কথা হলো তোমাদের কিছু ফর্মুলা আছে যে সেটাই নেক্সট চ্যাপ্টারে আমরা পড়বো, কত ধরন ভাবে ফিউচারের পপুলেশন আমরা প্রেডিক্ট করতে পারি। অ্যান্সার পাইছো? বুঝছি স্যার। আচ্ছা, তো কথা হলো প্রথমে দেখতে হবে তুমি কোন এরিয়ার জন্য, কোন লোকেশনের জন্য তুমি ওয়াটার সাপ্লাই সিস্টেমটা করবা, সেই সিস্টেমটা সেই এরিয়াকে আগে চুজ করতে হবে। তুমি তো বলতে পারো না আমি ঢাকায় বসে থেকে চিটাগাং ওয়াটার সাপ্লাই দিব, তাই না? প্রথমে তোমাকে এরিয়াটা চুজ করে নিতে হবে, যে এরিয়াতে তুমি ওয়াটার সাপ্লাই ইমপ্লিমেন্ট করবা সেই এরিয়াটাকে বলতেছে কমিউনিটি। সেই কমিউনিটিতে যতটুকু পপুলেশন বর্তমান আছে, তাহলে বর্তমান পপুলেশনে কতটুকু পানি প্রয়োজন সেটাকে সাপ্লাই দিতে হবে এই সিস্টেমের মাধ্যমে। আবার ভবিষ্যতে কত পপুলেশন হবে সেই পপুলেশনও যেন আমার এই সিস্টেমের মাধ্যমে ওয়াটারের সাপ্লাইটা পায়। বুঝতে পারছি কথাটা? আচ্ছা, এরপর হবে লোকেশন অফ রিলায়েবল সোর্স অফ দ্য ওয়াটার অফ এডুকুয়েট কোয়ালিটি। বলতেছে তুমি যখন এরিয়া, তোমার এরিয়ার আশেপাশে এবার সোর্স খুঁজতে হবে, যে সোর্স থেকে অ্যাডুকুয়েট কোয়ালিটি মানে ভালো ফ্রেশ ওয়াটার তুমি পাবা, এবং অ্যাডুকুয়েট কোয়ান্টিটি মানে তোমার যে বর্তমানে চাহিদা এবং ভবিষ্যতের চাহিদা আছে সেই চাহিদা যাতে ওই সোর্সটা মিট আপ করতে পারে এমন সোর্সকে সিলেক্ট করতে হবে। সেটা সারফেস ওয়াটার হতে পারে, সেটা গ্রাউন্ড ওয়াটার হতে পারে। এখন হলো ডিজাইন অফ সুইটেবল কালেকশন সিস্টেম। কালেকশন সিস্টেম করতে বলতেছে কি, আমি আর আগেও বলছিলাম, সারফেস ওয়াটারের জন্য ইনটেক থাকে, পাম্পিং থাকে, আর গ্রাউন্ড ওয়াটারের জন্য টিউবওয়েল, ডিপ টিউবওয়েল, তারপরে পাম্প থাকে, তাই না? তোমাকে কোন সোর্স থেকে তুমি পানি কালেক্ট করে কনজিউমারের কাছ থেকে বর্তমানে বা ভবিষ্যতে দিবা, সেটার জন্য কালেকশনের সিস্টেমটা তোমাকে চুজ করতে হবে। এরপর হলো এবার প্রভিশন অফ নেসেসারি স্টোরেজ ট্যাঙ্ক এন্ড ডিজাইন দ্য ওয়ার্ক রিকোয়ার্স টু ডেলিভার দ্য ওয়াটার ফ্রম ইটস সোর্স টু দ্য কমিউনিটি। এরপর তোমাকে কি করতে হবে, কোনো জায়গায় অনেক এরিয়াতে দেখো না ওভারহেড ওয়াটার ট্যাঙ্ক আছে, শান্তিনগর পানির ট্যাঙ্ক, এইগুলো দেখছো কি তোমরা? জেলা শহরগুলোতে দেখবে পানির ট্যাঙ্ক থাকে বড় বড়। জি স্যার। আচ্ছা, তো যদি এরকম ট্যাঙ্ক প্রয়োজন হয় তাহলে সেই ট্যাঙ্ক গুলোকে ডিজাইন করতে হবে, মানে কত বড় ট্যাঙ্ক করতে হবে, কত উচ্চতায় ট্যাঙ্ক রাখতে হবে, কি ম্যাটেরিয়াল দিয়ে ট্যাঙ্ক করতে হবে, এই জিনিসটা ডিজাইন করতে হবে। এবার হলো ডিটারমিনেশন অফ দ্য ফিজিক্যাল, কেমিক্যাল আর বায়োলজিক্যাল ক্যারেক্টারিস্টিক অফ দ্য ওয়ার্ক। মানে তুমি যে সোর্সটা সিলেক্ট করলা সেই সোর্সের পানির গুলো ফিজিক্যাল ক্যারেক্টারিস্টিক কেমন, কেমিক্যাল ক্যারেক্টারিস্টিক কেমন, বায়োলজিক্যাল ক্যারেক্টারিস্টিক কেমন। সিম্পলি কথা হলো টেস্ট করলা ল্যাবে, ল্যাবে টেস্ট করার পর দেখলা এই পানি যদি সব দিক দিয়ে ঠিক হয় তাহলে উইদাউট ট্রিটমেন্ট তুমি এই পানিটা কনজিউমারকে দিয়ে দিতে পারবা। তুমি কি করবা, সোর্স থেকে কালেক্ট করবা, পাইপলাইনের মাধ্যমে বা স্টোরেজে রেখে স্টোরেজ থেকে আবার পাইপলাইনের মাধ্যমে কনজিউমারকে দিয়ে দিবা। কিন্তু এখানে যদি কোনো প্যারামিটার ডিটোরিয়েট করে তখন তোমাকে কিন্তু ট্রিটমেন্ট প্ল্যান্টে চলে যেতে হবে। তুমি সোর্সের পানি ডিপেন্ড করে, সোর্স যেটা পাইলে সেই সোর্সের যে পানির কোয়ালিটি খারাপ, সেই কোয়ালিটিগুলো যাতে ইনহ্যান্স করা যায়, ভালো করা যায়, সেজন্য আমাদের ট্রিটমেন্ট প্ল্যান ডিজাইন করতে হবে। আচ্ছা, এরপর হলো ট্রিটমেন্ট প্ল্যান ডিজাইন করলাম, ট্রিটমেন্ট প্ল্যান প্রয়োজন পড়তেও পারে নাও পড়তে পারে। তারপর সেই পানিটাকে আমরা কি করব, ডিস্ট্রিবিউশন সিস্টেমে দিয়ে দিব। যেমন ঢাকাতে গ্রাউন্ড ওয়াটার যেগুলো ওয়াসা আমাদের দেয় সেখানে ট্রিটমেন্ট প্রয়োজন নাই, কিন্তু যখন শীতলক্ষ্যা নদী থেকে পানিটা নিয়ে এসে সায়দাবাদ দিয়ে ওয়াসা সাপ্লাই করে তখন সেটা কি করে, সারফেস ওয়াটার সোর্সের পানিটাকে সায়দাবাদে ট্রিট করে, তারপরে কনজিউমারের কাছে দেয়। ঠিক আছে, তখন ডিস্ট্রিবিউশন সিস্টেমটা কি হবে, আমার সোর্স থেকে যে পানি কালেক্ট করলাম বা ট্রিটমেন্ট থেকে যে পানিটা বের হলো সেই পানিটাকে ছড়াই দিতে হবে কনজিউমারের কাছে থ্রু পাইপলাইন। যেহেতু আমি একটা মিউনিসিপাল ওয়াটার সাপ্লাইয়ের কথা চিন্তা করতেছি, এখানে পাইপলাইন থাকবে। অনেক সময় বস্তি এরিয়াতে হয়তো বা ট্রাকে ট্যাঙ্কারে পানি নিয়ে যেয়ে তাদেরকে দেয়, যদি সেখানে যদি ওয়াটার সাপ্লাই লাইন পাইপের মাধ্যমে দেওয়া সম্ভব না হয়। তো এই ডিস্ট্রিবিউশন সিস্টেমের যে কম্পোনেন্ট আছে সেইগুলোকে চিন্তা রাখতে হবে। পাম্পিং স্টেশন, পাইপলাইনের মধ্যে পানি তো এমনি যাবে না, তাকে পাম্প করে প্রেসারাইজ করে যাইতে হবে। অনেক সময় এলিভেটেড স্টোরেজ ট্যাঙ্কে রাখতে হয়, তো এই জিনিসগুলো রাখতে হয়। সাথে আবার ফায়ার হাইড্রেন্ট থাকে। ফায়ার হাইড্রেন্ট হইলো পাইপলাইনের মধ্যে কিছু কিছু পয়েন্ট আউটলেট যেখানে ফায়ার বা অগ্নিকাণ্ডের সময় ফায়ার ফাইটাররা ওখান থেকে পানিটা কালেক্ট করতে পারে। এরপর হইলো সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয়, সেটা হলো প্রভিশন ফর দ্য এস্টাবলিশমেন্ট অফ অ্যান অর্গানাইজেশন which will maintain and operate the supply, distribution and treatment facility, যেমন ঢাকা ওয়াসা। তো ঢাকা ওয়াসার মতো একটা এজেন্সি ক্রিয়েট করতে হবে, যে এই এজেন্সির দায়িত্ব হয়ে যাবে কি এই সাপ্লাই সিস্টেমটাকে মেইনটেইন করা, অপারেট করা এবং ডিস্ট্রিবিউট করা, সাথে সাথে ট্রিটমেন্ট প্রয়োজন হলে ট্রিটমেন্ট ফ্যাসিলিটি প্রোভাইড করা। তো এটা হলো মিউনিসিপাল ওয়াটার সাপ্লাই সিস্টেম যদি কেউ ডিজাইন করতে চায় তখন এই স্টেপ বাই স্টেপ কাজগুলো করতে হয়। এর আগে আমরা যেটা দেখলাম সেটা হলো লো ইনকাম কমিউনিটিতে ডিজাইন কনসিডারেশন। এগুলো ডিজাইন কনসিডারেশন মানে প্ল্যান বা ডিজাইনের সময় কি কি মাথায় রাখতে হবে। আর এইটা হলো আমরা কি বুঝলাম, প্ল্যান করার সময় স্টেপ গুলো কি হবে, বুঝতে পারছি?
পরীক্ষাতে কিন্তু কোশ্চেন আসবে, তোমরা কিভাবে অ্যান্সার করবা সেটা তোমাদের কিন্তু খেয়াল রাখতে হবে। তো মোটামুটি আমরা চ্যাপ্টার 1টা শেষ করলাম। তো এই চ্যাপ্টার 1-এ কারো কোনো কোয়ারি বা কোশ্চেন আছে? থাকলে আমার সাথে শেয়ার করো। আছে? আচ্ছা, কাইন্ডলি সবাই আনমিউট করো তো। উইদিন 10 সেকেন্ড সবাই আনমিউট করো। কাইন্ডলি আনমিউট করো সবাই। তোমাদের অনেকেই কিন্তু ক্লাসে থাকো না, এইটার জন্য কিন্তু তোমাদের পেনাল্টি আছে। ID 135 जी सर। আনমিউট করো। ID 148 यस सर। 148 কোথায়? 148 কে বললো ইয়েস স্যার বলো তো? স্যার আমি 140 শুনছিলাম, এইজন্য আমি 140 তে ইয়েস স্যার বলছি। আচ্ছা 148 কে? 160 84 142 স্যার মিস করেছি। 42 তো আমি জানি না। এখানে ঝিনুক কে? ঝিনুক স্যার 125। আমি তো 125 কল করি নাই, তাই না? স্যার ঝিনুক বলছেন। আচ্ছা তাহলে তোমার নামে জয়েন করবা, তুমি ওই তো আইডি তে জয়েন করবা। ঠিক আছে স্যার। এখন যাদেরকে আমি কল করলাম তারা আবার বের হয়ে গেল। আচ্ছা হোয়াটএভার, এখন সবাই মিউট করো। ওয়ান 129 আছো? 129 Yes, sir. ওয়ান 148 তো নাই, তাই না? 160 160 160 184 আছো? শুধু 84 আছো? 84 Yes, sir. 146 জি স্যার। 142 জি স্যার, ইয়েস স্যার 42। 1 কথা বললা কে জানো? 42 142 জি স্যার।38 সিআর আছো তো? 38 38 স্যার আমার আইডি 143 স্যার। সিএ একজন সি সেকশনের, সরি 38 নাই 170203 স্যার আসি স্যার, ওটা আমি ভাবছি 138। আমারটা হচ্ছে স্যার 170203 038। আচ্ছা ঠিক আছে, তোমাদের 160 148 ক্লাসে নাই।
আচ্ছা, এখন সবাই মিউট করো। তো আমাদের প্রথম চ্যাপ্টারটাতে কারো কোনো কোয়েরি বা কোশ্চেন আছে? আছে? না স্যার। আচ্ছা, না থাকলে আমরা এখন দ্বিতীয় চ্যাপ্টারটা চলে যাব, ওয়াটার রিকোয়ারমেন্ট। স্যার বলো। স্যার নেক্সট উইকে কি কুইজ নেওয়ার কোনো সম্ভাবনা আছে? না। স্যার এটাই আর কি জানলাম। এরপরে যে চ্যাপ্টার সেটা হলো ওয়াটার রিকোয়ারমেন্টস। যেহেতু আমি ওয়াটার সাপ্লাই সিস্টেম ডেভেলপ করতেছি বা ওয়াটার সাপ্লাই সিস্টেম বানাচ্ছি, ডিজাইন করতেছি ইঞ্জিনিয়ার হিসেবে, তাহলে আমাকে জানতে হবে আসলে আমি কতটুকু পানির জন্য ওয়াটার সাপ্লাই সিস্টেমটা বানাচ্ছি। মানে আমি যেটা পাইপলাইনটা তৈরি করব, পাইপলাইনটা তৈরি হবে কোথায় থেকে? আমার সোর্স থেকে পানি কালেক্ট হবে, সেই পানিটা ট্রিটমেন্ট প্ল্যান্টে যাবে, ট্রিটমেন্ট প্ল্যান্ট থেকে আমাদের কনজিউমারের কাছে পৌঁছায় যাবে। এত বড় একটা পাইপলাইন তৈরি করতেছি, পাইপের ডায়ামিটার কতটুকু হবে, পাইপ মাটির কত নিচে থাকবে, কি ম্যাটেরিয়ালের পাইপ হবে, পাইপটা কোন স্লোপে রাখতে হবে, কয়টা পাম্পিং ইউনিট লাগবে, তারপর ট্রিটমেন্ট ফ্যাসিলিটি গুলো কিভাবে হবে, ট্রিটমেন্ট ইউনিট গুলো কিভাবে ডিজাইন করব, হাউস কানেকশন গুলো কিভাবে দিব, ডিস্ট্রিবিউশন নেটওয়ার্কটা কি পথে কোন দিক দিয়ে যাবে যাতে সব কনজিউমার পানি পাই, এগুলো তো একটা মহাযজ্ঞ বলা চলে। তো এই যজ্ঞটা মাঠে মারা যাবে যদি না তোমার প্রয়োজনীয় পরিমাণ পানি এই সিস্টেমটা তোমাকে দিতে পারে, ঠিক না? তো ওই জন্য প্রথমে তোমাকে কি করতে হবে, প্রাইম ইম্পর্টেন্স ইন ডিজাইন অফ ওয়াটার সাপ্লাই সিস্টেম ইজ the framing of an estimate giving the total quantity of water that will be required by the community after the completion of the work. মানে তুমি যে সিস্টেমটা তৈরি করলা সেই সিস্টেমটা কমপ্লিট হয়ে যাওয়ার পর কি পরিমাণ পানি সে সাপ্লাই করবে সেটা আগে আমাদের ক্যালকুলেট করে রাখতে হবে। এখানে একটা বিষয়টা হলো কিভাবে আমি ক্যালকুলেট করবো আমার কতটুকু পানি প্রয়োজন। তো পানি প্রয়োজন সেটা অনেকগুলো ফ্যাক্টরের উপর ডিপেন্ড করে, অনেকভাবে ক্যালকুলেট করা যায়। এখন বেসিক ক্যালকুলেশনটা এরকম হলো, তুমি যদি একটা রেসিডেন্সিয়াল এরিয়ার জন্য ওয়াটার সাপ্লাই সিস্টেম ডেভেলপ করো, তাহলে তোমাকে আগে চিন্তা করতে হবে এই রেসিডেন্সিয়াল এরিয়াতে পপুলেশন বর্তমানে কত আছে, কতজন মানুষ আছে। তারপর জানতে হবে প্রতিজন মানুষ কত পানি ব্যবহার করে। তোমরা বলতে পারবা তুমি সারা দিনে কত লিটার পানি ব্যবহার করো? কেউ কি এস্টিমেট করছো বা জানো? কারো ধারণা আছে? না স্যার, এরকম আসলে ক্যালকুলেট করো নাই, তাই না? বাট যারা ইঞ্জিনিয়ার তাদের কিন্তু ক্যালকুলেট করতে হবে যে কেন আমার কনজিউমাররা প্রতিদিন কত পানি ব্যবহার করে। তো প্রতিদিন তুমি কত পানি ব্যবহার করো, প্রতিদিন যাতে সেই পানি তোমাকে দেওয়া যায়, তাহলে প্রতিদিন বলো, প্রতি মিনিট বলো, প্রতি সেকেন্ডে বলো, টোটাল কমিউনিটিতে কতটুকু পানি আছে সেটা যাতে ওয়াটার সাপ্লাই সিস্টেম ডেভেলপ করতে পারে, এই জন্য আমাকে আগে এই ওয়াটারের কোয়ান্টিটিটা চুজ করতে হবে। এই জন্য দুইটা কাজ করতে হয়, একটা হলো প্রবাবল পপুলেশন এস্টিমেট এট দ্য এন্ড অফ দ্য ডিজাইন পিরিয়ড। বলতে বোঝাচ্ছে আমি সাপ্লাই সিস্টেমটা কত বছরের জন্য করতেছি, মানে কত বছর উইদাউট এনি ইন্টারাপশন, উইদাউট এনি মেজর ডিজাইন চেঞ্জ আমার এই ওয়াটার সাপ্লাই সিস্টেমটা ওয়াটার সাপ্লাই দেবে। কিন্তু মেনটেন করতে যে লিকেজ সারানো, রিপেয়ার করা, ছোটখাটো মডিফিকেশন, এইটা না, কিন্তু বেসিক্যালি ডিজাইন যে ধরো যত ডায়ামিটারের পাইপ ব্যবহার করছো 1 বছর পর সেই ডায়ামিটারের চেয়ে বড় ডায়ামিটারের পাইপ বসাইতে হবে, এমন না। যাতে আগামী 20 বছর বা 30 বছর একটা সার্টেন ডিজাইন পিরিয়ড থাকে, এত বছরের মধ্যে যাতে আমার এই পাইপলাইনটাকে মেজর কোনো ডিজাইন চেঞ্জ না আনতে হয়। তো সেই রকম একটা ডিজাইন পিরিয়ড ধরে নেওয়া হয়, সেটা মোটামুটি 20 থেকে 40 বছর ধরা হয়। 20 থেকে 40 বছর কেন? তুমি যদি ধরো 50 বছরের জন্য ডিজাইন করো, তুমি বলতেছো স্যার আমি 50 বছরের জন্য ডিজাইন করবো, তাহলে অবশ্যই তুমি বলতে পারো যে পাইপের সাইজ গুলো বড় দিতে হবে, তাই না? কারণ 50 বছর পর তোমার পপুলেশন কিন্তু অনেক বেশি হবে, তাদেরকে সাপ্লাই কন্টিনিউ করতে গেলে তোমাকে পাইপের সাইজ বা সব কম্পোনেন্ট গুলো বড় বড় দিতে হবে। আমি ঠিক বলছি কিনা? জি স্যার। কিন্তু এইটা বানাইতে গেলে তো এই প্রজন্মকে, এই জেনারেশনকে টাকা দিতে হবে। 50 বছর পর্যন্ত সুবিধা পাবে, কিন্তু কথা হলো এই মুহূর্তে তো আমাকে সবগুলো টাকা, অনেক বেশি টাকা খরচ করতে হচ্ছে, তাই না? তাহলে এই জেনারেশনের উপর যাতে ফিনান্সিয়াল বার্ডেনটা না আসে, ওই জন্য আমাদের ডিজাইন পিরিয়ডটাকে ছোট রাখতে হয়, তাহলে খরচটা, ইনিশিয়াল খরচটা কম হবে। আবার এত ছোট না যে 2 থেকে 4-5 বছর পরে পাইপলাইনটা চেঞ্জ করে আবার বড় নতুন পাইপলাইন বসাতে হবে, মানে নতুন করে আবার ডিজাইন করতে হবে, নতুন করে কনস্ট্রাক্ট করতে হবে। ওই জন্য মিডিয়াম রেঞ্জের ডিজাইন পিরিয়ড রাখা হয়, এটা 20 থেকে 25-40 বছরের মধ্যে রাখা হয়। ঠিক আছে? এটা কেন, এটা আমি তো পরীক্ষা এক্সাম্পল এক্সপ্লেন হিসেবে জানতে চাই, কেন ডিজাইন পিরিয়ড একটা সার্টেন লিমিটের মধ্যে রাখা হয়, সেটা তোমাদের লিখতে পারতে হবে। তো তাহলে কি হবে, তোমার বর্তমানে পপুলেশনটা কত, আর মানে তোমার কনস্ট্রাক্ট হয়ে যাওয়ার পরই পপুলেশনটা কত হচ্ছে, আর কি
ফিউচারে যতদিন তোমার ডিজাইন পিরিয়ড পর তোমার পপুলেশনটা কত হবে। ওকে, তো পপুলেশন তুমি যদি জানো, এবার রেট অফ ওয়াটার সাপ্লাই পার ক্যাপিটা পার ডে, এটা পার ক্যাপিটা বলতে বোঝাচ্ছে পার পারসন পার ডে, মানে প্রতিদিন, মানে একজন মানুষের জন্য প্রতিদিন কতটুকু পানির প্রয়োজন, সাপ্লাইয়ের প্রয়োজন। ঠিক আছে, এটাকে পার ক্যাপিটা পার ডে মনে রাখবা, পিসিপিডি, পার ক্যাপিটা পার ডে, মানে রেট অফ ওয়াটার সাপ্লাই পার ক্যাপিটা পার ডে, মানে প্রতিদিন প্রতিজন মানুষের জন্য কতটুকু ওয়াটার সাপ্লাই প্রয়োজন বা কতটুকু পানি প্রয়োজন, এটাই হলো রেট। এই রেটকে তুমি যদি পপুলেশন দ্বারা গুণ করো তাহলে কি হবে, প্রতিদিনে টোটাল পপুলেশনের কত পানি দরকার তুমি পেয়ে গেলা। এখন এটার উপর ডিপেন্ড করে তুমি পাইপলাইন, সাপ্লাই, কানেকশন, ডিস্ট্রিবিউশন, ট্রিটমেন্ট ইউনিটগুলো ডিজাইন করলা। তাহলে বুঝতে পারলা কেন আমাদের পপুলেশন এস্টিমেশনটা জানা দরকার, বুঝতে পারছি? এখন পার ক্যাপিটা কনজাম্পশন অফ ওয়াটার, মানে প্রতি মানুষের কতটুকু পানির প্রয়োজন, এটা কিভাবে ক্যালকুলেট করা যায়, এটাকে বলা যায় টোটাল কনজাম্পশন ডিভাইডেড বাই দ্য পপুলেশন এন্ড দ্য নাম্বার অফ ডেজ ইন দ্য ইয়ার। কথা হলো তুমি যে এরিয়া বা কমিউনিটির জন্য ডিজাইন করতেছো, সে এরিয়াতে এক বছরে টোটাল কতটুকু পানি প্রয়োজন, এক বছরে টোটাল কতটুকু পানি প্রয়োজন, মানে সব মানুষ মিলায়ে, সব ফ্যাসিলিটি মিলায়ে কতটুকু পানি প্রয়োজন, তাকে পপুলেশন দ্বারা ভাগ করতে হবে আর তাকে 365 দিন দ্বারা ভাগ করতে হবে। ঠিক আছে, তাহলে যেটা পাবা সেটা হবে কি, পার ক্যাপিটা কনজাম্পশন অফ ওয়াটার। আমি বুঝাইতে পারছি? ধরো তুমি এই ইয়েতে নিকেতন এরিয়াতে ওয়াটার সাপ্লাই দিবা, তাহলে নিকেতন এরিয়াতে এক বছরে কত পানি ব্যবহার হয় সব পারপাসে, সেটাকে ভাগ করব কার দ্বারা, পপুলেশন, ওই নিকেতনের বর্তমান জনসংখ্যা কত সেটা দ্বারা ভাগ করবা। তাহলে কি এক বছরে কত, মানে প্রতিটা মানুষ কতটুকু পানি ব্যবহার করে সেটাকে 365 দ্বারা ভাগ করলে একদিনে কতটুকু পানি ব্যবহার করে। তুমি চাইলে এটাকে আবার কি 24 দ্বারা ভাগ করলে 1 ঘন্টা পাবা, তাকে আবার যদি 60 দ্বারা গুণ করো 1 মিনিটে পাবা, তাকে আবার 60 দ্বারা ভাগ যদি করো তাহলে কি পেয়ে যাবা, প্রতি সেকেন্ডে কতটুকু পানি পাওয়া যায়। এটা হলো ওয়াটার রেট। তাহলে ওয়াটার রেটটা কি করা, এভারেজ, মানে কোনো এরিয়ার, ইন্টেন্ডেড এরিয়ার এক বছরের টোটাল কনজাম্পশন কতটুকু পানি ব্যবহার করে সেটাকে পপুলেশন দ্বারা এবং 365 দ্বারা ভাগ করলে আমরা কি পেয়ে যাব, পার ক্যাপিটা, পার ক্যাপিটা পার ডে। এখন কনজাম্পশনটা যদি গ্যালন ইউনিটে দেয়, তাই না, একটা ভলিউমের ইউনিট, গ্যালন হলে গ্যালন পার ক্যাপিটা পার ডে, লিটার হলে লিটার পার ক্যাপিটা পার ডে, যদি মিটার কিউব হয় মিটার কিউব পার ক্যাপিটা পার ডে। ঠিক আছে, তারপর জিপিসিডি বলতেই বোঝা যাবে গ্যালন পার ক্যাপিটা পার ডে। আমি বুঝাইতে পারলাম এতটুকু কথাগুলো? তার কোনো ওখানে কোয়ারি আছে, কোন কি আছে? এখন আমি যদি বলি টোটাল ওয়াটার রিকোয়ারমেন্ট কত, তাহলে তুমি বলবা কি, এই পার ক্যাপিটা কনজাম্পশন গুণন টোটাল পপুলেশন। তো বর্তমানের ওয়াটার রিকোয়ারমেন্ট কত, সেটা হবে কি পার ক্যাপিটা কনজাম্পশন গুণন বর্তমানের পপুলেশন, আর ফিউচার ওয়াটার কনজাম্পশন কত হবে, পার ক্যাপিটা কনজাম্পশন গুণন ফিউচারের পপুলেশন। তাহলে বর্তমানে কতটুকু পানি দরকার, ভবিষ্যতে কতটুকু পানি দরকার বের হয়ে গেল। ক্লিয়ার? ক্লিয়ার? জি স্যার। স্যার এটা আরেকবার বলবেন? আচ্ছা, এই বিষয়টা হলো পার ক্যাপিটা কনজাম্পশন মানে কি, একজন মানুষ প্রতিদিন কত পানি ব্যবহার করে, তাহলে টোটাল পপুলেশন দ্বারা গুণ করলে কি বলা যাবে, একদিনে ওই কমিউনিটিতে টোটাল পপুলেশন কতটুকু পানি ব্যবহার করবে, বের করা সম্ভব না? যে কোশ্চেন জি স্যার। তাই না? এখন প্রেজেন্ট পপুলেশন দিয়ে যদি পার ক্যাপিটাকে গুণ করো তাহলে জি, স্যার। প্রেজেন্ট ওয়াটার ডিমান্ড জি। পাবা, আর ফিউচার পপুলেশনকে যদি পার ক্যাপিটা কনজাম্পশন দ্বারা গুণ করো তাহলে কি পাবা, ফিউচারের ওয়াটার ডিমান্ড। এখন কথা হলো তুমি কিভাবে বের করতেছো, প্রতিদিনের হিসাব করবা না প্রতি মাসের হিসাব করবা নাকি প্রতিদিনে ঘন্টার হিসাব করবা, মিনিটের হিসাব, এটা তোমার উপর ডিপেন্ড করতেছে। আচ্ছা, এরপর হলো ফ্যাক্টর এফেক্ট ইন দ্য পার ক্যাপিটা কনজাম্পশন। তো এই ইউনিটটা এখন বললো গ্রামে মানুষ বেশি পানি ব্যবহার করে না শহরে বেশি ব্যবহার করে পানি বেশি, তোমাদের কি মনে হয়? স্যার শহরে বেশি মনে হয় ইউজ হয়। শহরে বেশি ইউজ হয়। আচ্ছা, তো বলতে চাই পার ক্যাপিটা কম, তাহলে কি হবে, গ্রামে প্রতি মানুষ প্রতিদিন যত পানি ব্যবহার করে শহরে প্রতিদিন মানুষ তার চেয়ে বেশি পানি ব্যবহার করে, তাই না? তাহলে প্রতিদিন প্রতি পার্সন শহরে বেশি পানি ব্যবহার করে, প্রতিদিন প্রতি পার্সন গ্রামে কম পানি ব্যবহার করে। তাহলে কি গ্রাম অঞ্চলের সাপ্লাই সিস্টেমের জন্য ওয়াটার রিকোয়ারমেন্ট এক ধরনের, শহর অঞ্চলে ওয়াটার সাপ্লাইয়ের জন্য ওয়াটার রিকোয়ারমেন্ট এক ধরনের।
বুঝতে পারছি কথাটা? এখন বলতেছে এই রেটটা, এই পার ক্যাপিটা কনজাম্পশনটা যেটা আছে, এটা কি কি ফ্যাক্টর দ্বারা এফেক্ট হয়? একটা হলো সাইজ অফ দ্য সিটি, মানে তুমি যে এলাকাতে ওয়াটার সাপ্লাই করবা সেটা সিটির সাইজটা কেমন। সিটির সাইজ যদি বড় হয় এই পার ক্যাপিটা কনজাম্পশন বেড়ে যায়, আর সিটির সাইজ যদি কম হয় তার তুলনায় পার ক্যাপিটা কনজাম্পশন কম হয়। কেন? বড় সিটিতে বিভিন্ন ফ্যাসিলিটি থাকে, যেমন বড় সিটিগুলোতে থাকবে বেশি ইন্ডাস্ট্রিয়াল ইউনিট, বেশি পার্ক থাকবে, বিভিন্ন পাবলিক ফ্যাসিলিটি থাকবে, গার্ডেনিং এর জন্য পানি দরকার। ছোট সিটিতে কিন্তু এগুলো লাগে না। তাহলে বড় সিটিতে বেশি পানি ব্যবহার হয়, ছোট সিটিতে কম পানি ব্যবহার হয়। তাহলে পার ক্যাপিটা কনজাম্পশন বড় সিটিতে বেশি, পার ক্যাপিটা কনজাম্পশন ছোট সিটিতে তার তুলনামূলকভাবে কম। বুঝাতে পারলাম? মেইন ফ্যাক্টরটা হলো আমরা কি জানি, ওই সিটির এক বছরে যত পানি ব্যবহার হয় সেটাকে পপুলেশন দ্বারা ভাগ করলাম, সেটা হলো পার ক্যাপিটা কনজাম্পশন, তাই না? তো সিটি যদি বড় হয়, বেশি ফ্যাসিলিটি থাকে, বেশি ফ্যাসিলিটিতে বেশি পানি ব্যবহার হবে। বেশি পানি ব্যবহার যদি হয় তাহলে কি হবে, তার পপুলেশন দ্বারা যদি ভাগ করো তাহলে দেখবে পার ক্যাপিটা কনজাম্পশন ছোট সিটির তুলনায় বেশি হয়। ওই জন্যই দেখা গেছে লার্জ সিটিতে পার ক্যাপিটা কনজাম্পশন প্রায় 100 গ্যালন পার ক্যাপিটা পার ডে। এটা তো অনেক আগেকার ডাটা, এখন রিসেন্টলি হয়তো এটা আরো বেড়ে গেছে, এগুলো তোমরা দেখে নিতে পারো যে 100 গ্যালন পার ক্যাপিটা পার ডে বড় সিটিতে একজন মানুষের এত পানি লাগে। কিন্তু সেই যদি আবার মফস্বলের ছোট সিটিগুলোতে যায় বা তুলনামূলকভাবে আকারে ছোট সিটিতে যায়, সেখানে যে দেখবা আবার কি পার ক্যাপিটা কনজাম্পশন কমে গেল। এখন ক্যারেক্টারিস্টিক্স অফ দ্য পিপল, ক্যারেক্টারিস্টিক্স অফ দ্য পিপল বলতে বলছে ইকোনমিক স্ট্যাটাস। যেরকম ঢাকা শহরে যদি চিন্তা করো, যারা বস্তিতে থাকে তারা বেশি পানি ব্যবহার করে, না যারা ধরো গুলশান বনানী এই এরিয়াতে থাকে তারা বেশি পানি ব্যবহার করে, বলো তো? গুলশান বনানী। আচ্ছা কেন করে বলো তো, বলতে পারবা? কারণ তাদের বাড়িতে হয়তো বা একটা ফ্ল্যাটে 3-4টা ওয়াশরুম দরকার লাগে, বেসিন লাগে, সিঙ্ক লাগে, গাড়ি ধোয়ার পানি লাগে, তাদের ঘর পরিষ্কার করার জন্য বেশি পানি লাগে, তারা বেশি পানি ব্যবহার করে, তাদের পানি বেশি ব্যবহারের সোর্স আছে, ঠিক আছে? এস্থেটিক্যাল পারপাসে, অর্নামেন্টাল ডিসপ্লের জন্য তারা পানি ব্যবহার করে। কিন্তু স্লাম এরিয়াতে ওরা খালি ড্রিঙ্কিং, বাথিং, ক্লিনিং এর বাইরে আর পানি কোনো ব্যবহারই করে না। তাহলে তাদের পানির প্রয়োজন কম। ইকোনমিক স্ট্যাটাস যাদের কম, আর যাদের ইকোনমিক স্ট্যাটাস বেশি, হাই, যাদের ইনকাম বেশি, তারা কিন্তু বেশি পানি ব্যবহার করে, ঠিক আছে? তো পার ক্যাপিটা কনজাম্পশনটা যে এরিয়ার করবা, সেই এরিয়ার লোকজনের ক্যারেক্টারিস্টিকটা কেমন সেটাও কিন্তু পার ক্যাপিটা কনজাম্পশনকে এফেক্ট করে। এরপর ক্লাইমেট কন্ডিশন। তো জেনারেলি শীতকালে আমাদের পানির ব্যবহার কম হয়, গরমকালে পানির ব্যবহার বেশি হয় আমাদের দেশে, তাই না? এটাই তো, জি স্যার। ঠিক না? তো এই ক্লাইমেট কন্ডিশন, তুমি কোন ক্লাইমেটের এরিয়াতে ওয়াটার সাপ্লাই করবা তার পার ক্যাপিটা কনজাম্পশন ক্লাইমেট দ্বারা ইফেক্টেড হয়। বাট খুব বেশি শীত প্রধান দেশে পাইপলাইনের মধ্যে যাতে পানি জমে না যায় এই জন্য কিন্তু সবসময় এই হচ্ছে ওয়াটার ফ্লো করতে হয়, এই পানিটা বের হয়ে চলে যায়, এখানে লস হয়। তো নট নেসেসারি যে তোমার টেম্পারেচার কম হইলেই তোমার পানির ব্যবহার কম হবে, পার ক্যাপিটা কনজাম্পশন কম হবে, না। অন্যান্য খুব কোল্ড ক্লাইমেটের দেশে এই পাইপের ফ্রিজিংটা প্রিভেন্ট করার জন্য পাইপলাইনের মধ্যে দিয়ে ফ্লো করে দেওয়া হয় যাতে পানিটা বের হয়ে যায় এবং পাইপলাইনটা জমে না যায়, ঠিক আছে? তো এটা হলো ক্লাইমেট কন্ডিশনের উপর পার ক্যাপিটা কনজাম্পশন, মানে মানুষের পানি ব্যবহারের হারটা চেঞ্জ করে। এরপর কমার্শিয়াল ইন্ডাস্ট্রি। তো তোমার যে ইন্ডেন্টেড এরিয়ার মধ্যে যদি ইন্ডাস্ট্রিজ থাকে আর যদি কমার্স থাকে, কমার্শিয়াল এরিয়া বলতে বোঝাচ্ছে এখানে ধরো অফিস আদালত যেগুলো আছে না, ওয়্যার হাউস, স্টোরেজ, এইগুলো হলো আমাদের কমার্শিয়াল স্পেস। আর ইন্ডাস্ট্রি হলো যেখানে প্রোডাক্ট উৎপাদন হয়। তো দেখা গেছে এখন ইন্ডাস্ট্রি কি তোমার কাছ থেকে, ঢাকা ওয়াসার কাছ থেকে পানি নিবে না অন্য কোথাও থেকে পানি নিবে, এটা একটা ফ্যাক্টর। কিন্তু প্রথমে চুজ করতে হবে প্রাইভেট ওয়াটার সাপ্লাই সিস্টেম। এখন কোন একটা ইন্ডাস্ট্রি যদি নিজেই গ্রাউন্ড ওয়াটার থেকে পানি তোলে, তাহলে তোমার কাছ থেকে পানি নেওয়ার দরকার আছে যে ওয়াটার সাপ্লাই সিস্টেম ডেভেলপ করতেছো? না। তাহলে ইন্ডাস্ট্রি গুলোকে এমন জায়গায় যদি দেওয়া যায় যেখানে তারা নিজেরাই গ্রাউন্ড ওয়াটার সোর্স ব্যবহার করতে পারে, তাহলে কিন্তু ওয়াটার সাপ্লাই সিস্টেমে ইন্ডাস্ট্রির জন্য পানি ক্যালকুলেট। আমাকে শুনতে পারতেছো? জি স্যার।
আচ্ছা, তো কমার্স বা ইন্ডাস্ট্রি বলতে বোঝাচ্ছে তো ইন্ডাস্ট্রিয়াল যে এরিয়াগুলো আছে সেই ইন্ডাস্ট্রিয়াল এরিয়াতে আমার কি ওয়াটার সাপ্লাই আওতায় আসবে কিনা। যদি আওতায় আসে তাহলে আমাদের ক্যালকুলেট করতে হবে ওই ইন্ডাস্ট্রির কতটুকু পানি প্রয়োজন। আর যদি আওতামুক্ত থাকে তাহলে আমাকে ওই পানির কথা চিন্তা করতে হবে না। আর কমার্শিয়াল স্পেস যেগুলো অফিস, বিল্ডিং, ওয়্যার হাউস, এরা কিন্তু পানিটা নিবে ওয়াটার সাপ্লাই সিস্টেম থেকে হয়তোবা। তো এখানে দুইটা টেবিল আছে, টেবিল 2.4 আর এখানে টেবিল 2.5। এখান থেকে তোমরা দেখে নিতে পারো কোন ইন্ডাস্ট্রি কোন কমার্শিয়াল স্পেস কতটুকু পানি ব্যবহার করে। তো ইন্ডাস্ট্রিতে যে পানিটা দরকার তার 80% পানি কিন্তু কুলিং এর কাজে চলে যায়, বয়লার কুলিং বা মেশিন গুলোকে ঠিক রাখার জন্য। আর 20% হয়তো বা প্রোডাক্ট উৎপাদনের জন্য ব্যবহার হতে পারে, গার্মেন্টস হইলে পোশাক পরিষ্কার টরিষ্কার এইসব কাজে। তো এই জিনিসটা একটু দেখবো। তো তোমাদের মধ্যে ক্লাস টাইম শেষ, ইনশাল্লাহ আগামী দিন আমরা এখান থেকে কন্টিনিউ করব, ঠিক আছে? আর কোয়ারি স্যার। থাকলে সেদিন আমাদের সঙ্গে শেয়ার করবে। তো ভালো থাকো। আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।